20 জন 19 জন আর কি, ভালো এটা। আচ্ছা, গতদিনে আমি তোমাদেরকে হোম টাস্ক দিয়েছিলাম, সেটা হচ্ছে ট্রাফিক জ্যাম, কি কি যেন দিয়েছিলাম, কোভিড-19, যাই হোক আরেকটা মনে হয় বুক ফেয়ার দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এই যে তিনটা পেয়েছি। আচ্ছা, এটার ক্ষেত্রে এটা তোমরা অনেকেই লিখেছো, আমি খাতাগুলো দেখিনি, তবে দেখা হয়নি, তবে এখন একটা দেখবো, জাস্ট তোমাদের যদি কোনো ইয়ে থাকে সেটা আমি দেখিয়ে দেওয়ার জন্য আর কি। বেশ কয়েকটা জিনিস তার ভেতরে আমরা ইয়ে করার চেষ্টা করব। কাছ থেকে জানতে পারবো, তোমাদের ইচ্ছা আছে তাকে নিয়ে সামনের গল্প। যেমন এই খাতাটা যদি আমি দেখি, সুমাইয়া সুমি, সুমাইয়া সুমি, তাহলে আমি দেখব যে এই তুমি এই খাতায় যেভাবে লিখেছো, তুমি পরীক্ষার খাতায় যদি এইভাবেই লিখো তাহলে উম, মানে খুব খারাপ হয়ে যাবে, এখানে আর তখন আর ভালো রেজাল্ট করা খুব মুশকিল হয়ে যাবে। কারণ লেখাগুলা একে তো ছোট, আর একটু বড় করতে হবে, আর একটু স্পেস দিতে হবে, দুইটা লাইনের ভেতরে আরেকটা স্পেস দিতে হবে, দুইটা লাইনের মধ্যে আরেকটা স্পেস। আমি অনেক সময় বলে থাকি যে দুইটা স্ট্যানজার ভেতরে বা দুইটা প্যারাগ্রাফের ভেতরে 1 ইঞ্চি গ্যাপ দিতে হবে, আর যখন তোমরা দুইটা লাইন লিখবা সে দুইটা লাইনের ভেতরে আবার 1/2 ইঞ্চি হচ্ছে গ্যাপ দিতে হবে, এবং ওই ওয়ার্ডগুলো একটু বড় বড় করে গট করে লিখতে হবে। হ্যাঁ, এরকমটা আছে অনেকে যে ছোট করে লিখেও রেজাল্ট ভালো, রেজাল্ট খারাপ না, সেটাও আমি বলছি না যে খারাপ হবে না, কিন্তু ওভারঅল প্রেজেন্টেশন তোমার ভালো হতে হবে। এমন না যে হচ্ছে তুমি এমন ভাবে প্রেজেন্ট করলা টিচারের দেখেই আসলে ভালো লাগলো না, তো এটা করা যাবে না। তো এটা আরো ফাঁকা ফাঁকা করে লিখতে হবে। আসসালামু আলাইকুম স্যার। স্যার তাহলে একটা পৃষ্ঠে আমরা হচ্ছে কলেন করে লিখতে পারি। এই যে এইটা হলে তো আমি 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 যদি লিখলাম এটা দিয়ে 2.5 পৃষ্ঠা লিখতাম। এটা দিয়ে 2.5 পৃষ্ঠা লিখতাম আমি যদি হতাম। তো তোমরা পাওয়ার লাইন করে লিখবো নাকি স্যার? হুম পাওয়ার লাইন করে লিখবো নাকি স্যার? আচ্ছা, আমি দেখাচ্ছি, আমি ভালো খাতাও দেখাচ্ছি। হ্যাঁ, এটা আমি একটু অন্যরকম হয়েছে তাই আমি এটা বললাম, এবার আমি দেখাবো। তো তোমাদের মধ্যে অনেকে ভালো লিখেছে না, আমি খাতার ডেকোরেশনে আসি, যদি পরীক্ষার খাতায় এরকম লেখা হয় আর কি। আর যদি এটা যদি এইভাবে করো তাহলে হচ্ছে ওই কি বলে, এক পাতায় লেখার জন্য তুমি এটা করেছো। এরপরে আসো, আচ্ছা, রেকলেস, এই আবার রাফ করেছে। আচ্ছা ঠিক আছে, রাফ করেছে, এটা ভালো। এই যে এই লেখাটা ভালো, এই লেখাটা ভালো বলতে আমি বোঝাচ্ছি স্পেসিং, লাইন স্পেসিং যেটা, সেটা ভালো। তারপরে এই যে ইয়েগুলো ভালো, কিন্তু এখানে আবার যেটা করেছে যে ওই যে মার্জিন টার্জিন কিছু করেনি, ডেকোরেশন খারাপ, কিন্তু লেখার সাইজটা ভালো অন্তত, সাইজ এবং লাইন স্পেসিং যেটা, সেটা ভালো। মানে ফন্ট সাইজ এবং লাইন স্পেস এই দুইটা ভালো এখানে। আমি পরে দেখছি, খাতা একটা পড়বো, তার আগে আমি ডেকোরেশনটা দেখে আসি। এটার ডেকোরেশন মোটামুটি ভালো। এটা আমি বলবো তুমি আরেকটু হচ্ছে আরো পেজ ইউজ করবা। যেমন এটা দিয়ে আমি এইটুকু দিয়ে আমি প্রায় আহ, এই পেজ লিখে ওই পেজেরও প্রায় এতখানি লিখে ফেলতাম। তো কিছু কিছু জায়গায় ওই যে হয় না যে ধারে কাটে, কিছু জায়গায় ভারে কাটে। অনেক টিচার আছে যে একটু লেখা কি লিখেছে খাতা হাতে নিয়েই তার একটা নেগেটিভ ইয়ে এসে গেল, যে একটা লুজশিট নিয়েছে অনলি, বা একটাও নেয়নি। তুমি হয়তো সবই লিখে আসছো, ভালোই লিখে আসছো, কিন্তু ওই যে একটা নেগেটিভ চিন্তা তার মধ্যে ঢুকে গেল। ব্যাপারটা এরকম যে অনার্সে তোমরা যে খাতাগুলো নাও, আমরা আমাদের সময় একই তো খাতা, এখনো তো খাতা একই আছে। তো এইটার মিনিমাম 2টা লুজশিট নিতে হবে, এরকম চিন্তা করে লেখা শুরু করতে হবে। এখন এই দুইটা যারা একটাও নাওনি তাদের ক্ষেত্রে একটা নেগেটিভ ধারণা যে হয়তো বা লিখতে পারেনি, বা শেষে যে হয়তো 2-4 পেজ লিখেই নি, এরকমই হতে পারে। আবার যারা 2টার অধিক নিয়ে ফেলেছো তাদের সম্পর্কে আবার ধারণা হবে, ও আচ্ছা এ হালতু মানে আলতু ফালতু লিখেছে, এ ভালো লিখেনি, ও যা মনে আসছে তাই লিখে গেছে।
তো শুরুতে হাতে খাতা নেওয়ার সঙ্গে সঙ্গে যে ইয়ে করতে হবে তা কিন্তু না। লুসিড 2টা নেওয়ার চেষ্টা করবা সব সময়ের জন্য। ব্রডের জন্য আমি এই পেজের স্ট্যান্ডার্ডের সাথে আমি আমি মানে বলি না কখনো। আমি বলি হচ্ছে একটা মার্কের পেছনে তোমরা 3 মিনিট করে সময় পাবে। ব্রডে 10 মার্ক, তাহলে 3 10 30 মিনিট লেখার সময় পাবে। সেক্ষেত্রে যেহেতু রিভিশনের জন্য টাইম রাখা লাগবে 8-10 মিনিট, সেজন্য তোমরা 27-28 মিনিটে শেষ করার চেষ্টা করবে। 27-28 মিনিটে তুমি 100 পেজ লিখতে পারো, ওকে ফাইন। 27-28 মিনিটে তুমি 50 পেজ লিখতে পারো, ওকে। 10 পেজ, ওকে। এখন 27-28 মিনিটে অবশ্যই যে ভালো পড়ে আসছে, যে ভালো মানে দ্রুত লিখতে পারে, ফ্রি হ্যান্ড রাইটিং যার মধ্যে আছে, সে অবশ্যই 7-8 পাতা লিখে ফেলবে। 27-28 মিনিট অনেক। তারপরে আচ্ছা, নতুন ভর্তি হয়েছি, লিটারেচার কি গ্রুপের ভিডিও দেখলে? হ্যাঁ, মোস্টলি আমরা অনেক আলোচনা করেছি, সবকিছু নিয়ে আমরা আলোচনা করেছি। ওকে, এবারে আসি আমরা, সেটা হচ্ছে যে এই যে এটা এটা ঠিক আছে, আপনার লেখা ঠিক আছে। তো পরীক্ষার খাতায় শেষের লাইনটা লিখবা না, শেষের নিচেও এতখানি ফাঁকা রাখবা। মানে স্ট্যান্ডার্ডটা কি, একটা বইতে কিরকম লেখা হয়, বইয়ের বাম পাশে যতটুকু ফাঁকা থাকে, ওপরে ততটুকু ফাঁকা থাকে, নিচে ততটুকু ফাঁকা থাকে, ডান পাশেও ততটুকু ফাঁকা থাকে। তো ডান পাশে আমাদের তো আর ওইভাবে লিখতে পারবো না, ডান পাশে লেটার ছোট বড় আছে, হচ্ছে ওয়ার্ড ছোট বড় আছে, সেজন্য ডান পাশে আমাদের এলোমেলো হবে, বাট ওপরে, বামে এবং এই পাশে ঠিকঠাক থাকতে হবে। কি এত আঁকিবুকি করছো কে? পেজ বলতে এখানে পৃষ্ঠা। হ্যাঁ, এপিট ওপিট, এই এক পাতা, তারপর আরেক পাতা, এইভাবে। 20 মার্কের যদি কোশ্চেন লিখতে হতো তখন 7-8 পেজই লিখতে হতো। এখন তো তোমাদের যেহেতু 10 মার্কের কোশ্চেন, বেশি লিখতে হয় না। ওকে, এবার আসো, আমরা একটা পড়বো, একটা ভালো খাতা পড়বো, এবং বাকিগুলো আমি জাস্ট ইয়েটা দেখিয়ে দিচ্ছি। ও, এটা কবেকার পরীক্ষা ছিল? আগের পরীক্ষা। এই লেখাটা এই ডায়েরিতে লেখা বাদ দিতে হবে। অনেকে ডায়েরি বলছি, যে প্যাডে লিখো না, মেডিকেল বা বিভিন্ন রকমের প্যাড আছে, ওই প্যাডগুলোতে লেখা বাদ দিতে হবে। ওইগুলোতে মানে ব্যাপারটা এরকম যে তুমি যদি ছোট মাঠে প্র্যাকটিস করো, তাহলে তুমি বড় মাঠে গিয়ে ওই তোমার ছোট হয়েই থাকা লাগবে, বড় আরো মানে করতে পারবা না। ওই জন্য চেষ্টা করতে হবে সবসময় যে হচ্ছে বড় বড় করে ভালোভাবে একবারে পরীক্ষার মতো করেই লেখা। যখনই লিখছো মনে করছো তুমি পরীক্ষার হলে লিখছো, এটা মনে করে, বা পরীক্ষার পেজে লিখছো, হোক 2 পাতা বেশি যাক, এটাকে ইয়ে করা যাবে না। আচ্ছা, এইটার বিষয়ে আমি একটা ইয়ে বলি। তাহিফা, তুমি যে ইয়েটা বলেছো, স্টুডেন্ট, আমি আমি খুব হচ্ছে ইয়ে ছিলাম, আমি খুব অলস স্টুডেন্ট হিসেবে। আমি কি করতাম, আমি মেইন খাতা কোনোটাতেই আমি কখনোই মার্জিন টানতাম না, আমি ভাঁজ করে নিতাম। তো ভাঁজ করে নিয়েও হচ্ছে পার হয়ে এসেছি। তো তোমরাও পারবে, ভাঁজ করে ফেলো মার্জিন টানতে গেলে। হ্যাঁ, যাদের ওই যে অ্যাস্থেটিক বলে একটা কথা আছে, তো যারা মনে করো বেশি সৌন্দর্য চাও, বা তাদের খাতা সুন্দর দেখাক, তখন তোমরা এটা করতে পারো। কিন্তু যারা আমি আমি যেমন অলস ছিলাম, আমার মতো যারা, তারা কিন্তু এই মার্জিন নাও টানতে পারো, মার্জিন অথবা ভাঁজ করে নিলা, তাহলেও হবে। আচ্ছা, এই খাতাটা দেখি, এই খাতাটা, এই যে এই খাতার লেখাটা দারুণ। আমি লেখা ফন্টের সাইজ, ফন্টের কথা বলছি না, আমি যেটা বলছি যে এটার স্টাইলটা দারুণ। এবং নিচে ফাঁকা আছে, এই পাশে জায়গা আছে, উপরে জায়গা আছে, এবং লাইনগুলো, ওয়ার্ডগুলো যেরকম সাইজ বা সবকিছু, লেটার স্পেসিং, লাইন স্পেসিং, সবগুলো খুব সুন্দর।
তো এইভাবে লিখতে হবে আর কি। এই যে পরীক্ষার হলেও তোমরা এই যে এই দাগ দিয়ে দিতে পারো কিন্তু, হ্যাঁ, যে একটা প্রশ্ন শেষ হয়ে গেল এরপরে এরকম করে একটা ইয়ে দিয়ে দিলাম। এখানে এই যে প্যাডে লিখেছো, প্যাডে লিখতে আমি নিষেধ করি, এর আগেও করেছি আজও করলাম। প্যাডে লেখা যাবে না, প্যাডে লিখলে ওই যে আমি যেটা বললাম একটা এক্সাম্পল দিলাম, যে আমি তোমাকে পুকুরে সাঁতার শিখালাম, এবারে গিয়ে নদীতে ছেড়ে দিলাম। তোমাকে টেনিস বলে আমি ক্রিকেট শিখালাম, নিয়ে গিয়ে দিলাম তোমাকে কি কাঠের বল না কি বলে ওইটা ওইটা দিলাম। খালি পায়ে জুতা খেলা মানে ফুটবল খেলা শেখালাম, নিয়ে গিয়ে আমি বুট পরিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, আতিক ফয়সাল তুমি ভালো করেছো, অনেক ওয়ার্ড মিনিং লিখে দিয়েছো যেগুলো আমার জন্য হয়তো কঠিন ছিল, মেডিকেল ওয়ার্ড তো এগুলো। ওকে, তারপরে তোমার লেখা ঠিকই আছে, আর একটু কাটাকাটি কাটাকাটিও হয়নি অবশ্য, এই ইয়েগুলোর জন্য অন্যরকম লাগছে, ঠিকই আছে সাইজ, আর একটু বড় করলে ভালো হয়। আর হাতের লেখা তো একেবারে মানে কাত হয়ে আসছে না, ছবি কাত করে তুলেছে বুঝতে পারছি না, নিচের দিকে চলে আসছে। হাতের লেখা সোজা করতে হবে। আমি তোমারটাই পড়বো, দাঁড়াও, তুমি বাংলা যেহেতু লিখে দিয়েছো, অন্যরা তো বাংলা লিখে দেয়নি, ওদেরটা পড়া কঠিন। আচ্ছা, ট্রাফিক জ্যাম। ট্রাফিক জ্যাম, এই যে এতখানি দিয়ে এক পাতা লিখেছো কেন? লিখবা হচ্ছে এই অর্ধেক, এই এতখানি এতখানি দিয়ে এক পাতা শেষ করতে হবে। তারপরে ইয়ে করে মানে অনেক সময় ব্যাপারটা এরকম যেন দেখা না যায় যে পাত্র ছোট কিন্তু জিনিস বেশি, এরকমটা যেন না হয়, আবার যেন জিনিস বড় পাত্র খালি, এটাও যেন না হয়। মানে অল্প তুমি লিখেছো বেশি অথচ দেখা যাচ্ছে যে পাত্র খালি, এরকমটাও যেন না হয়, আবার উল্টোটাও যাতে না হয়। তবে লেখার সাইজ ঠিক আছে, ফন্ট সাইজ ঠিক আছে, লেটার স্পেসিং ঠিক আছে, সেটা আবার কাট হয়ে গেছে, ঠিক আছে, এটাও ঠিক আছে, হাতের লেখাও সুন্দর। আচ্ছা, হ্যাঁ, এইরকম লিখলে ভালো মার্কস পাবে। নিচের এই লাইনটা লিখবা না, নিচের একটু ফাঁকা রাখবা খাতার সৌন্দর্যের জন্য। আচ্ছা, এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও এমনি লেখার সাইজ ভালো আছে, ফন্ট সাইজ ভালো আছে, লেটার স্পেসিং তারপর লাইন স্পেসিং দুটোই ঠিক আছে। ছবির কারণে এরকম আসছে আর কি, এমনি ঠিক আছে। আচ্ছা, এবার আতিক ফয়সালেরটাতেই আমি যাই। কোভিড ভাইরাস নিয়ে লিখেছে শুরুতেই। কোভিড, আচ্ছা, করোনা ভাইরাসেস আর এ ফ্যামিলি অফ ভাইরাসেস দ্যাট ক্যান কজ রেসপিরেটরি ইলনেস ইন হিউম্যানস। হিউম্যানস হয় কি, যাই হোক, হিউম্যান বিংস হয়। পিটিও লেখার দরকার নাই তো, তুমি না বললেও টিচাররা ঠিকই পাতা উল্টি আরেক পাতায় যাবে, এটা পিটিও লেখার দরকারটা কি? প্লিজ টার্ন ওভার, এটা লেখার দরকারই নাই তো। আচ্ছা, এটা ঠিক আছে, দিস নিউ ভাইরাস অ্যান্ড ডিজিজ ওয়ার বিগেন। আচ্ছা, এই দুটোকে যদি তুমি এক জায়গায় করে ধরো তাহলে ধরলাম হচ্ছে দিস, ঠিক আছে, এবং ওয়ার, তাহলে তারপর উল্টো হয়ে গেল। এই জায়গাটা একটু সমস্যা আছে, তুমি চেক করে নিও কি ভুল আছে। দিস দিলে এখানে ওয়াজ হতে হবে, আর এখানে ওয়ার দিলে এখানে THEAC দিতে হবে। War began in Wuhan, China in December 19. Virus name is COVID-19. COVID name, আচ্ছা, CO stands for corona, VI stands for virus and D for disease. বাহ, সুন্দর হয়েছে, এটা আমি জানতাম না। The number of people infected changes daily. আচ্ছা, তুমি এই, আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করতে হবে,
এগুলো আমি এগুলো টিচার এত খুঁটিনাটি ধরবে না, আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যদি কখনো কোনো প্যারাগ্রাফ প্রেজেন্টে শুরু করো তাহলে প্রেজেন্টে করতে হবে, আর যদি পাস্টে শুরু করো পাস্টে শুরু করতে হবে। যেমন যদি এখন লিখো, মানে করোনাকে যদি মনে করো যে করোনা চলে গেছে, তাহলে পাস্টে লিখতে হবে। আর যদি মনে করো যে না, করোনা তো এমনিতে এখনো তো আছে এক্সিস্টিং, সো সেক্ষেত্রে তোমরা প্রেজেন্টে লেখার চেষ্টা করবো সবসময়ের জন্য। প্রেজেন্ট পাস্ট গুলিয়ে ফেলবা না, গুলিয়ে ফেলেনি, এই যে স্টোরিটা জাস্ট বলেছে যে কবে থেকে শুরু হয়েছে সেই জন্য পাস্টে গিয়েছিল। আচ্ছা, 10/11 এত তারিখে, এটা কি এত তারিখে লেখা নাকি? হ্যাঁ, এরকম এরকম তথ্য দিতে হবে, যেমন এই যে এখানে তথ্য আছে, এখানে মানে স্ট্যাট দিতে হবে আর কি, স্ট্যাটিস্টিক্স। স্ট্যাট যখন দিবা তখন এটা আরো বেশি পাওয়ারফুল হয় আর কি। Touching, shaking hands, talks, sneezes, breathe near. আচ্ছা, ঠিক আছে, এটা ঠিক আছে, তবে সবসময় জন্য খেয়াল রাখবা তুমি যে প্যারাগ্রাফটা তৈরি করবা সেটা যেন তুমি তোমার প্যারাগ্রাফে যদি থাকে হচ্ছে ধরো 10 মার্ক, তাহলে যাতে তুমি 30 মার্কে লিখতে পারো। যদি, সরি, 30 মিনিটের মধ্যে লিখতে পারো এরকম একটা প্যারাগ্রাফ তৈরি করতে হবে। আর যদি দেখা যাচ্ছে যে এটা হয়ে গেল হচ্ছে, এটা হচ্ছে 4 মার্কের, তখন তোমাকে ওই 3, 4, 12 মিনিটে যাতে লিখতে পারো এই সেইভাবে লিখতে হবে, সেইভাবে তৈরি করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তোমার লেখা ঠিক আছে, এখানে ভালো মার্কস পাবা। আমি যদি দেই 10-এ তোমাকে 6.5 বা 7 দিব। 10-এ 6.5 বা 7 স্ট্যাট আছে। মানে ব্যাপারটা এরকম, কেন আমি 10-এ 7 দেবো এটা আমি এক্সপ্লেইন করি, টিচাররা কিভাবে মার্কস দেয়। এই করোনা ভাইরাস বা যে কোনো প্যারাগ্রাফকে, তুমি জানো তো প্যারাগ্রাফে হচ্ছে 3টা অংশ থাকে, হচ্ছে টপিক, সেন্টেন্স, তারপরে বডি এবং টার্মিনেটর। সো বডি টার্মিনেটর ওইভাবে আর কি ধরা হয় না, বাট টপিক সেন্টেন্সটাই মেইনলি আর কি ইয়ে করা হয়। টপিক সেন্টেন্সটা যখন ওকে, তারপরে বাকিগুলো তো যাই হোক আছেই। আর আরেকটা জিনিস, তারপরে হোয়াট ইজ করোনা, মানে হোয়াট, WH এর অ্যান্সারগুলো যদি পাওয়া যায় কোনো একটা রাইটিং থেকে, তাহলেই সেটা হচ্ছে বেস্ট রাইটিং WH এর। যেমন ধরো হোয়াট ইজ করোনা ভাইরাস, আর এখানে আরেকটা বিষয় আছে, এর বাইরেও আরো কিছু কোশ্চেন থাকতে পারে, যেমন হোয়াট ইজ করোনা ভাইরাস, হোয়াট আর ইটস ইম্প্যাক্ট, এর ফলাফল, রেজাল্ট কি, তারপরে হাউ ক্যান উই ডিফেন্ড ইট, আমরা এটাকে কীভাবে ডিফেন্ড করতে পারি, তারপরে এর সিমটমগুলো কি কি, এই যে এই জিনিসগুলো, এগুলোকেই আমাদেরকে মানে WH এর অ্যান্সারগুলোকে দিতে পারতে হবে তোমার রাইটিংয়ের ভেতরে ওই WH। আর এটা যেহেতু করোনা ভাইরাস বা এটা একটা ডিজিজের নাম, সো এটার কজ অ্যান্ড ইফেক্টটা হচ্ছে বেশি। এটা তোমাদের প্যারাগ্রাফের যে টাইপ আছে সে টাইপের ক্ষেত্রে এটা একটা কজ অ্যান্ড ইফেক্ট টাইপ একটা হচ্ছে রাইটিং। সো ওই জনরাটাকে তোমাকে মাথায় রাখতে হবে যে আমি যে প্যারাগ্রাফটা লিখছি এটা কোন জনরার প্যারাগ্রাফ। এটা কি লিস্টিং প্যারাগ্রাফ, এটা কি হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, নাকি অন্য কিছু। সো এইটা মাথায় রেখে যদি তুমি প্যারাগ্রাফ লিখো তখন সেটা বেস্ট প্যারাগ্রাফ হবে। আচ্ছা, আরেকটা, আমি সবার খাতায় দেখবো, মাঝে মাঝে দেখবা আমি দেখে কমেন্ট করে ফেলেছি, এই খাতাটা দেখি, ট্রাফিক জ্যাম। Move very slowly because there is so much traffic on the road. ঠিক আছে, টপিক সেন্টেন্স, ট্রাফিক জ্যাম is a common affair in the big cities and এখন আর বিগ সিটিজ নাই, সব সিটিজেই। It is one of the major problems of modern time.
The causes of traffic jam are many. There are many unlicensed vehicles. আচ্ছা, একেবারে বুকিশ হয়ে গেছে, একটু বানিয়ে বানিয়ে লিখতে পারলে বেশি ভালো হতো। এই যে যেমন এখানে বলছো না যে হচ্ছে there many unlicensed vehicles, এগুলো তোমরা যদি একটু সার্চ করো গুগলে কখনো, তাহলে এগুলোর নাম্বার পাবা, একটা অ্যাপ্রক্সিমেটলি একটা নাম্বার দেওয়া থাকে যে এত ঢাকা শহরে প্রায় এত হাজার হচ্ছে আনলাইসেন্স ভেহিকেল চলে। তো ওই স্ট্যাটগুলো নিয়ে এসে যদি দিতে পারো তোমার প্যারাগ্রাফের ভেতরে, তাহলে কিন্তু ওগুলো আরও বেশি পাওয়ারফুল হয় মার্কস পাওয়ার ক্ষেত্রে। আচ্ছা, ঠিক আছে এটাও। ওকে, বুক ফেয়ারটাও একটু পড়ি, বুক ফেয়ার আরেকটা পড়ি, আরেকজনেরটা পড়ি। তোমার রাইটিং ঠিক আছে, তুমি লিখতে থাকো। লিখতে থাকো বলতেছি আমি এই জন্য যে এগুলো প্র্যাকটিস করতে থাকতে হবে এখন। আচ্ছা, এটা একটু পড়ি। এ প্রথমে দিয়েছিল আহ, তোমার নাম কি? সুমাইয়া সুমি। Traffic jam means a blockage of vehicles on roads and streets for hours. This is one of the major problems in the cities and towns. There are many reasons for traffic jam. ঠিক লিখেছো? Firstly, আচ্ছা, এফটা তখন ক্যাপিটাল হবে তোমার। তো এটাও যদি তুমি আরেকটা যদি তুমি ছোট ধরো, এই যে এটা যদি ছোট ধরো তাহলে এটা ছোট, এটা যদি ক্যাপিটাল ধরো, এটা যদি ক্যাপিটাল ধরো তাহলে এটা কিন্তু ক্যাপিটাল আবার। সো একই রকম হওয়া যাবে না, ক্যাপিটালাইজেশনের দিকে একটু মাথা মানে মনোযোগ দিও। এটা যদি ছোট হয় তাহলে এটাও ছোট, যদি এটাকে বড় বলো তাহলে এটা বড়। তো বাক্যের মাঝখানে যেমন বড় দেওয়া যাবে না, তেমনি বাক্যের শুরুতেও হচ্ছে ছোট দেওয়া যাবে না। দ্য ডেস্টিনি নাকি ডেন্সিটি অফ পপুলেশন অফ দ্য মেইন কজ ইজ দ্য মেইন কজ অফ ট্রাফিক জ্যাম। সেকেন্ডলি দা, আচ্ছা এই যে যখন তুমি ফার্স্টলি সেকেন্ডলি দিচ্ছ তখন একটু হচ্ছে ইয়ে করে দাও। এটা তো লিস্টিং প্যারাগ্রাফের মতো করে তুমি লিখছো, লিস্ট দিচ্ছ কারণের। সো এগুলো তখন একটু তুমি আরেকটু যদি স্পেস দিতা তাহলেই হয়ে যেত খুব সুন্দর, চাপা চাপা করে না লিখে। আমি যখন এই প্যারাগ্রাফ লিখতাম, হ্যাঁ, প্যারাগ্রাফ লেখার পরে আমার একটা জিনিস মনে হতো মাঝে মাঝে, মানে আমরা তখন আমরা রাজশাহীতে থাকতাম বা নাটোরে থাকতাম, তখন আমরা বুঝি নাই যে আসলে এটা ট্রাফিক জ্যাম আসলে কি। আমরা তো লিখি কিন্তু কি জিনিস এটা তো বুঝি নাই। ঢাকায় যাওয়ার পরে বুঝলাম যে আচ্ছা ট্রাফিক জ্যাম এই জিনিস। তো তখন মনে হতো যে আগে যদি জানতাম বা আমি যদি ঢাকার কোনো স্টুডেন্ট হতাম তাহলে আমি এটা লিখতাম যে নোট করে, যে সবচেয়ে বড় করে যে আহ, মার দিতে হবে, মার ছাড়াই ট্রাফিক জ্যাম মানে ছুটবে না। সেটা হয় কর্তৃপক্ষকে মারতে হবে অথবা ওই চালকদেরকে মারতে হবে। কারণ লেন দেয়া থাকে, লেন করা আছে, তারপরে লেনে তারা গাড়ি চালাবে না। তো এগুলো হচ্ছে, এগুলোর কারণে আসলে মেইনলি জ্যাম পড়ে। আর কর্তৃপক্ষকে মারতে হবে ওই যে রাস্তায় রাস্তায় যখন তখন যেখানে সেখানে খুঁড়ে রেখে দিয়েছে, গর্ত করে রেখে দিয়েছে। তো এটা মনে হতো যে আমি যদি ঢাকার স্টুডেন্ট হতাম তাহলে এটা লিখতাম। আচ্ছা, এই যে দাস পিপুল, পিপুল, এটা যদি, এটা কি বড় হাতের হয়ে গেছে? না, বড় হাতের হলে আরো উপরে হতো।
তোমার লেখা ঠিক আছে, তোমার আইডিয়া সবই ঠিক আছে, তুমি যেগুলো লিখেছো সব ওকে, শুধু তুমি লেখার একটু স্পেসটা বাড়িয়ে দাও, তাহলে ওকে তোমার লেখা। সো ওকে, থ্যাংক ইউ। এবার আমরা নতুন আরেকটা জিনিস নিয়ে লিখবো। হ্যাঁ, আমি ঢাকার তোমরা ঢাকার স্টুডেন্ট যারা আছো এটা লিখে দিও যে মায়ের লাগবে একটা, যা হয় কপালে লিখে দিবা, অনার্স তো কেউ ফেল করাতে পারবে না। আচ্ছা, এবার আমরা প্রশ্নে যাই। আমি গতদিনে তোমাদেরকে একটা ইয়ে শেয়ার করেছিলাম, ওইখানেই যদি যাই আমি। আচ্ছা, ভিডিও দিয়েছিলাম, ভিডিও দেখেছো? আচ্ছা, 10 মিনিট পরে কেটে যাবে, তোমরা আবার একটু জয়েন করিও কষ্ট করে। স্যার ওই যে প্রশ্নগুলো পোয়েট্রি যে 3 4টা প্রশ্ন আলোচনা করেছিলেন, ওইটা নোটটা শেয়ার করতে চেয়েছিলেন কিন্তু পরে আর শেয়ার করেননি। এই প্রশ্নটা পড়াচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই কোন একটা রাইটিং এর, বিশেষ করে যে এখানে কোনটার রোমান্টিসিজমের ওই যে পোয়েট্রি যে নেগেটিভ ক্যাপাবিলিটি, তারপর হচ্ছে ও, এটা শেয়ার করিনি। ফিগার্স। না স্যার। আচ্ছা, করে দেবো ইনশাল্লাহ। মনে থাকে না রে ভাই, সারাদিন অফিস করা, আবার রাত্রে হচ্ছে পড়ানো, এরপরে হ্যাঁ স্যার। আরো কিছু কাজ আছে। এই কাজগুলোর কারণে ইভেন এরকমটা অনেক সময় হয় যে তোমাদের ভিডিও আমি অন্য গ্রুপে পোস্ট করে দিয়েছি, পরে তারা বলছে যে ভিডিও দেন, পরে আমার মনে থাকে না। যেমন গতদিনে তোমাদের হচ্ছে মানে এরকম উল্টোপাল্টা হয় অনেক আমার। তারপরে দেখা হ্যাঁ যাচ্ছে স্যার, তোমাদের ভয়েস ক্লাসে মাঝে মাঝে এসে বলি যে আমি আজকে তোমাদের ক্লাস নিতে পারবো না, অথচ সেদিন তোমাদের ক্লাসই নেই। এরকমটা খুব হয়, ইদানিং বেশি হচ্ছে, আরো বয়স হচ্ছে এখন। হ্যাঁ স্যার, ভয়েস 53 স্যার। হুম, ওকে। এবার দেখো, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট কোশ্চেন। হ্যাঁ, এখানে যতগুলো আছে সবচেয়ে ইজিয়েস্ট। কার কার কঠিন লাগে হাত তোলো। কঠিন লাগে না আশা করি সবারই, কারণ আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়েছি, লিংক দিয়েছি ওইখানে। স্যার টোন এবং অ্যাটিটিউডটা কোন ধরনের হলে অ্যাপ্লিকেবল হবে? কোনটা টোন অ্যাপ্লিকেবল এর প্রশ্ন কি এখানে আছে? জি স্যার, আছে তো ওইখানে কই? পারপাস, 9 নাম্বারটা। এটা তো পারপাস আছে। হোয়াট ল্যাঙ্গুয়েজ উড বি অ্যাপ্লিকেবল ইন এ রাইটিং হোয়েন ইটস পারপাস ইজ টু ডিরেকশন। পারপাস ইয়ে করতে হলে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে? তো অবশ্যই ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। হ্যাঁ, আমার হ্যাঁ, কোশ্চেনের অ্যান্সার দিয়ে আছি, মজার কিছু কোশ্চেন আসছে। তোমার সমস্যা নেই, তোমাদের পরে তো আর কারো ক্লাস নাই, তো এই জন্য তোমাদের টাইম আমি একটু বেশি নেই। আর তোমরা তো বলতে পারো যে থার্ড ইয়ার, আর আমার থার্ড ইয়ার হচ্ছে সবচেয়ে পছন্দের ইয়ার। আমি নিজেও লাইফে অনেক এনজয় করেছি থার্ড ইয়ারে, এই জন্য তোমাদের সাথে একটু বেশি আড্ডা দেওয়া হয়। আগের তোমাদের মানে এখন যারা ওল্ড থার্ড ইয়ার আছে তাদের সাথেও এরকম আড্ডা দেই প্রতিদিন। ওদের ওখানে আবার আমার সিমিলার কাজ ওরাও অনেকেই করে। আচ্ছা, বয়স 53। হ্যাঁ, আমার বয়স 53, কথা শুনে বোঝা যায় না। তারপরে এইটার ভিডিও দেখেছি, হ্যাঁ ওইটার ভিডিও দেখেছো? ভিডিও দেখে বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পেরে থাকো বা ম্যাক্সিমাম যদি না বুঝতে পারে থাকে, তারপর আমি একটা ক্লাস নেই, কারণ আহ, যদি সমস্যা থাকে আর কি, কেউ হয়তো, অনেকে হতে পারে দেখতে পারে নাই। আচ্ছা, জব করি হচ্ছে রাজশাহীতে, ছিলাম ঢাকায় 1 বছর, হচ্ছে রাজশাহীতে আসছি। রাজশাহী হাইটেক পার্ক আমার অফিস। এই তো, ডিজিটাল মার্কেটার হিসেবে, মার্কেটিং হেড হিসেবে আছি আমি এখানে, আমাদের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের হেড হিসেবে।
আমাকে জয়েন করা যাবে না স্যার, আমি ডিজিটাল মার্কেটিং এ কোর্স করছি। কোর্স করলে তো ডিজিটাল মার্কেটার হওয়া যাবে না। প্র্যাকটিস কতদিন করেছো, ইন্টার্নি করেছো? না স্যার, সময় তো হয়নি, হ্যাঁ, তাহলে তো ব্যস্ততা। আচ্ছা ঠিক আছে, এক সময় ইনশাল্লাহ মিট করব। হ্যাঁ, আমার এজ 53। দেখে বোঝা যায় না, দেখলে 35 মনে হয়। কথাও তাই, কণ্ঠও তাই। ওকে, দেখি। দেখো, ফর্ম, ভয়েস, স্টাইল, এটা যেহেতু আমি ভিডিওতে দিয়েছি, তার জন্য আমি এটা সংক্ষেপে বলে যাই যে ফর্ম হচ্ছে একটা রাইটিং এর আহ, অনেকগুলি ফর্ম হতে পারে। মানে একটা রাইটিং এর একটাই ফর্ম, বা যে রাইটিংটা তোমাদেরকে দেওয়া হয়েছে, যেমন এখানে ইংলিশ রোমান্টিক পোয়েট্রি, এটার উপরে তোমাকে লিখতে বলা হচ্ছে। সো ফর্ম অনেকগুলি হয়, যেমন ধরো রয়েছে লেটার, রিসার্চ পেপার, আর্টিকেল, তারপরে প্যারাগ্রাফ, এসে, থিসিস। থিসিস মানে তো রিসার্চ পেপার। তো এরকম অনেকগুলি হতে পারে। তো তার ভেতরে যেমন এই ইংলিশ রোমান্টিক পোয়েট্রির উপরে যখন তুমি লিখছো, তখন সেটা কিন্তু একটা আর্টিকেল হয়ে যাচ্ছে, বা রিসার্চ আর্টিকেল বা রিসার্চ পেপার হয়ে যাচ্ছে। তো তখন এটা সেই হচ্ছে সেভাবে লিখতে হবে। ভয়েস, ভয়েস হতে পারে তুমি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ। তুমি যখন লিখছো তখন সেটাতে তুমি তোমার কথা যদি উল্লেখ করো, এমন একটা টপিক যেখানে তুমি তোমার কথা উল্লেখ করতে হচ্ছে, তখন সেটা হচ্ছে হয়ে যাবে সাবজেক্টিভ। বাট এই রাইটিং এ যেহেতু ইংলিশ পোয়েট্রি সম্পর্কে লিখছো, তখন সেটা হয়ে যাচ্ছে অবজেক্টিভ। নিজের সম্পর্কে হলে সাবজেক্টিভ, আর অন্য কিছু সম্পর্কে হলে অবজেক্টিভ। স্টাইল, স্টাইলের ক্ষেত্রে স্টাইল হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে ফর্মাল, আর একটা হচ্ছে ইনফর্মাল। ইনফর্মাল স্টাইল এবং ফর্মাল স্টাইল কিভাবে বুঝবা, সেটা হচ্ছে তোমার রাইটিংটা তুমি যে লিখছো, এটা কার জন্য লিখছো, কে পড়বে, সেটাকে মাথায় রেখে। যেমন ধরো, তুমি এই ইংলিশ পোয়েট্রির উপরে যে এসেটা লিখছো, এটা নিশ্চয়ই শিক্ষিত মানুষরাই পড়বে, অথবা আহ, যারা টিচার বা যারা রিসার্চ করতেছে তারা পড়বে। তো সেইখানে তো তুমি অবশ্যই ইনফর্মাল হচ্ছে স্টাইলে লিখতে পারবে না, তোমাকে অবশ্যই এখানে ফর্মালি লিখতে হবে। সো এখানে হচ্ছে ফর্মাল। আরো দুই তিনটা আছে, যেমন অডিয়েন্স। তোমার রাইটারের তোমার রাইটিং এর অডিয়েন্স কারা হবে, যেমন আমরা যদি এই রাইটিংটার কথাই চিন্তা করি, এই রাইটিং এর অডিয়েন্স কারা? এই রাইটিং এর অডিয়েন্স স্টুডেন্টস অথবা ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট স্টুডেন্ট আমরা বলতে পারি। প্রবাসী যে স্টুডেন্ট তারা, তাদের জন্য এটা এটা একটা মেসেজ। সো এটা হচ্ছে এখানকার অডিয়েন্স। তারপরে পারপাস, পারপাস তো হচ্ছে ইজ টু ডিরেক্ট, মানে ডিরেকশন দেয়া, ইজ টু গিভ ডিরেকশন, এটা বলতে পারি। সো এরকম ভাবে আমরা এইটাকে বলতে পারি। টোটাল আমরা 5টা 6টা জিনিস জানবো। ওই যে টোনের কথা বলছিলাম না, টোনে ওই যে ফার্স্ট ইয়ারে আমরা পড়ে এসেছিলাম না যে আম, হচ্ছে হ্যাপি টোন হতে পারে, স্যাটিসফাইড টোন হতে পারে, মিলানকোলিক টোন হতে পারে, তারপরে স্যাড টোন হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। সো সেটা হচ্ছে টোনের ক্ষেত্রে আর কি। সেই 5-6টা জিনিস তোমরা জেনে রাখো। এটা আমি সংক্ষেপে বললাম যেহেতু আমি ভিডিওতে দিয়েছি। রাইট এ টপিক সেন্টেন্স ফর এ প্যারাগ্রাফ অন দ্য টপিক বুক ফেয়ার। বুক ফেয়ার এর উপরে একটা টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে কি, টপিকের সম্পর্কে বলেছো, বা টপিক, এই যে কিওয়ার্ডটা, এটা একটা কিওয়ার্ড, ধরো এই কিওয়ার্ডটা রয়েছে। তোমরা যারা ফ্রিল্যান্সিং করো বা যারা ডিজিটাল মার্কেটিং জানো, তারা কিওয়ার্ড সম্পর্কে জানো যে এই কিওয়ার্ডটা, এই শব্দটা, এই ফ্রেজটা আর কি, এই ফ্রেজটা তোমার প্রথম লাইনের ভেতরে থাকতে হবে এবং এই ফ্রেজ সম্পর্কেই বলতে হবে। যেমন আহ, এটার ক্ষেত্রে যদি আমরা বলি যে বুক ফেয়ার ইজ এ ফেয়ার হোয়ার উই উই ক্যান বাই অ্যান্ড সেল বুকস from the great writers and the late get writers, মানে বিগত যে মহৎ যে রাইটাররা রয়েছে তাদের থেকে। তাহলে এটা আমরা শুরুতেই কিন্তু একটু বলে দিলাম যে বুক ফেয়ারটা কি। আচ্ছা, এটার আমি তোমাদেরকে একটা ডকও দিতে পারবো। আচ্ছা, এইখানে দেখো, যেমন বুক ফেয়ার, এখানে আমরা দিলাম বুক ফেয়ার ইজ আ ফেয়ার where we
get to buy, আমি একটু অন্য ইংলিশে লিখলাম আর কি, এটা তোমরা জানো নাকি, get to buy and sell books from the present writers and let great writers। এই যে এইটুকু যদি লিখি, এইটুকুর ভেতরেই হচ্ছে আমার বুক ফেয়ার, অর্থাৎ আমি টপিকটা সম্পর্কে একটা কি সম্পর্কে আমার প্যারাগ্রাফটা হতে যাচ্ছে, কি রিলেটেড আমার প্যারাগ্রাফটা, সেটা আমি বলে দিলাম। তার মানে এটাই হয়ে গেল আমার টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্সের মেইন উদ্দেশ্য হচ্ছে তোমার অডিয়েন্স যারা পড়বে তাদেরকে তুমি একটু ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছ তোমার টপিক, মানে তোমার টপিকের সম্পর্কে। হ্যাঁ, তুমি যে টপিকে লিখছো, আরে এটা ডক না, এটা হচ্ছে নিউ ফার্স্ট ইয়ারদেরকে পড়াচ্ছিলাম, নিউ সেকেন্ড ইয়ারদেরকে, ওদেরকেও এই প্রশ্নটা পড়াচ্ছিলাম আর কি। আচ্ছা, সাউন্ড নাই কারণ আমি এতক্ষণ অফ করে রেখেছিলাম। এবার বলি যে এটা কোনো ডক না, এটা জাস্ট হচ্ছে তোমাদের আগে নিউ সেকেন্ড ইয়ার যারা তাদেরকে একটু বোঝাচ্ছিলাম, যার জন্যই এটা হচ্ছে তৈরি করেছিলাম, মানে ওদেরকে বোঝানোর সময় লিখেছি আর কি। এখন শুনতে পাচ্ছ তাই না? বৃষ্টি, ওকে। সো এটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স, এরপরে বডি, এরপর টার্মিনেটর। টার্মিনেটরে যা কি লিখতে হয়, ওই এটারই একটা শ্যাডো, বা বডিতে তুমি যা লিখলে সেটার একটা সিদ্ধান্ত দিতে হয় হচ্ছে টার্মিনেটরে। টার্মিনেটর কেউ খুঁজে না, জাস্ট হচ্ছে টপিক সেন্টেন্সটাই সবাই খুঁজে। আমরা যে কোনো জিনিস পড়তে গেলে প্রথম 2-4 লাইনেই দেখি, ঠিক যেমন হচ্ছে আমরা কোনো রিপোর্ট, পত্রিকা কোনো রিপোর্ট লিখতে গেলে ওই হেডলাইনটা পড়ি, তারপরে যদি পড়তে চাই ঠিক তারপরে একটু আর কি হয়তো প্রথম 2-4 লাইন পড়ে থাকি। ওকে, সো এটা হচ্ছে টপিক সেন্টেন্স। এর পরের প্রশ্নটা কি, হোয়াট ল্যাঙ্গুয়েজ উড বি অ্যাপ্লিকেবল ইন এ রাইটিং হোয়েন ইটস পারপাস ইজ টু ডিরেকশন। বলা হচ্ছে যখন তুমি ডিরেকশন দিচ্ছ কোনো একটা রাইটিং এর মাধ্যমে, তখন সেইটার ল্যাঙ্গুয়েজটা কি হওয়া উচিত। এখন কথা হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কি হওয়া উচিত, এটার এক কথাই হচ্ছে এটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ হবে, ইনফর্মাল তো অবশ্যই হবে না। এবং কেন ফর্মাল হবে এটা নিয়ে এখন আলোচনার বিষয়। সো এটা নিয়ে আলোচনার বিষয় হচ্ছে, আমি আলোচনা এই জন্য করছি না কারণ এটা তোমাদের হচ্ছে টপিক ওয়াইজ আলাদা আলাদা হবে, টপিক ওয়াইজ আলাদা আলাদা হবে। সো এটা আলোচনা এই জন্য করছি না। আর এখানে ইংলিশ রোমান্টিক পোয়েট্রি যেটা, সেটাতে তোমাদের হচ্ছে যেমন আমরা যদি এইভাবে বলি যে ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, কারণ এভাবে যদি বলি যে আমার রাইটিংটা এটা এটা তো একটা রিসার্চ আর্টিকেল। সো রিসার্চ আর্টিকেল সব বয়সের লোকের কাছে যাবে। সব বয়স বলতে হতে পারে সেটা স্টুডেন্টদের কাছে যেতে পারে, হতে পারে যে থিসিস করবে, ইনফরমেশন খুঁজছে তার কাছে যাবে, হতে পারে আরও যিনি একজন ক্রিটিক, হয়তো তুমি যেরকম হয়তো এই বিষয়ের উপরে আর্টিকেল লিখছো, আরেকজনও লিখেছে, তার কাছে যাবে। সো এরকম অনেকের কাছে যাবে, যার জন্য সবার বোধগম্যতার সহজ করার জন্যই আমাদেরকে মূলত ফর্মাল ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। এখানে এটা লিখতে গিয়ে খুব বেশি এর ভেতরে যে ফিগার্স অফ স্পিচ নিয়ে আসতে হবে, ইমেজারি নিয়ে আসতে হবে, রেটোরিক, প্রসোডি, মেটাফোর নিয়ে আসতে হবে, এগুলোর কোনো ইয়ে নাই। এটা লিখতে গিয়ে যে আমরা কলোকুইয়াল ল্যাঙ্গুয়েজ লিখবো, সমসাময়িক যে ল্যাঙ্গুয়েজগুলো বা যেগুলো আমাদের রাষ্ট্রিক ল্যাঙ্গুয়েজ কিছু রয়েছে বা কান্ট্রি ল্যাঙ্গুয়েজ যেগুলো রয়েছে সেগুলো যে আমরা ইউজ করব, সেটাও করব না। এবং এটা লিখতে গিয়ে আমাদের ডিকশনগুলো হবে খুব সলিড, মানে ডিকশনগুলো যেখানে আমার যাকে বড় করে লিখতে হবে,
বড় করে বলতে আমি ক্যাপিটাল লেটার স্মল লেটার বোঝাচ্ছি না, মানে যাকে সম্মান দিয়ে লিখতে হবে তাকে সম্মান দিয়ে লিখতে হবে, আবার যাকে হচ্ছে অত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই তাকে সেভাবে লিখতে হবে। সো এই যে আমি যে কথাগুলো বললাম এগুলো যদি তোমরা ইংলিশে ট্রান্সলেট করে দিয়ে দাও তাহলে এটা হয়ে যাবে যে হোয়াট ল্যাঙ্গুয়েজ উইল বি অ্যাপ্লিকেবল ইন এ রাইটিং হোয়েন ইটস পারপাস ইজ টু ডিরেকশন। আরও যেটা বলতে পারো যে ইটস ল্যাঙ্গুয়েজ শুড বি লুসিড, স্মুথ অ্যান্ড ইজি ফর আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, কারণ ডিরেকশন আমরা কখন কাকে দেই? ডিরেকশন দেই আমাদের জুনিয়রদেরকে, সাধারণত আমরা ডিরেকশন দেই বা জাতিকে ডিরেকশন দেই যারা ডিরেকশন পেতে চায়। আর আমি যদি হার্ড কোনো ল্যাঙ্গুয়েজে, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজে, রেটোরিক্যাল ল্যাঙ্গুয়েজে যদি আমি লিখি তাহলে সেই ল্যাঙ্গুয়েজ তারা বুঝবে না বা ওইভাবে নিতে পারবে না, বুঝতে পারলেও নিতে পারবে না। বুঝতে পারা এবং নিতে পারার মধ্যে পার্থক্য আছে। সো এই জন্য মানে বুঝতে পারা নিতে পারা বলতে আমি যেটা বোঝাচ্ছি যে বুঝতে পারা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা কম্প্রিহেন্ডিং, আর নিতে পারা হচ্ছে রিয়েলাইজেশন, মানে বোধ করা, ভেতর থেকে বোধ করা। সো এটার কথা বলছি, যদি আমরা এরকম ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজে লিখি তাহলে আমরা ওইভাবে আমাদের ভাষা কেউ নিতেও পারবে না বা পড়ে কেউ মজাও পাবে না বা পড়বেও না। সো এই জন্য এইভাবে আমাদেরকে লিখতে হবে, যেটা আমি এতক্ষণ ধরে বললাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এইটুকু এটা খুবই সহজ প্রশ্ন। আচ্ছা, রাইট দ্য ডেফিনেশন অফ রিউব্রিক। রিউব্রিক মানে হচ্ছে, আমি একটু আগে সার্চ করছিলাম ওয়ার্ডটা আমার কাছেও নতুন। রিউব্রিক মানে হচ্ছে এ হেডিং অন এ ডকুমেন্ট। একটা ডকুমেন্টের ওপরে কিভাবে হেডিং লিখতে হয় সেটাই হচ্ছে এই রিউব্রিক। রিউব্রিকের আরও অনেক মিনিং আছে, যেমন এই যে এদিকে সব বিধিনিষেধ, ধর্মীয় আচার আচরণ, এরকম অনেক কিছু আছে, নিয়ম। এই যে লাল কালিতে বা বিশেষ ছাদের হরফে ছাপা বই ইত্যাদি শিরোনাম, মানে এক কথা হেডলাইন। হেডলাইন লেখার ডেফিনেশন, রাইট দ্য ডেফিনেশন অফ রিউব্রিক। আর রিউব্রিক কি, এটা ওই যে এভাবেই তোমাদেরকে উল্লেখ করতে হবে বা একটু বাড়িয়ে বুড়িয়ে বলতে হবে যে আচ্ছা এটা একটা অ্যান্সার প্যাটার্ন। আচ্ছা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমি তোমাদেরকে ইয়েতে দিয়ে দিই, একটা ইমেজ শেয়ার করি। ইমেজটা আমার কাছে আছে, আমি তোমাদেরকে জাস্ট শেয়ার করে দিচ্ছি। দেখো এইমাত্র দিলাম, পোস্ট এখনো হয়নি, ডান হয়ে গেছে, হয়ে গেছে। এটা দেখো, এটার নিচে অ্যান্সার করা আছে, ওপরে বলা আছে কোনটা কি, অর্থাৎ কোনটা ফর্ম কোনটা ভয়েস, এগুলো কিন্তু দেওয়াই আছে উপরে। আর আমি যদি একটু এদিকে যাই, আচ্ছা তার আগে এটা শেষ করি। এটা হচ্ছে এই যে রিউব্রিক, রিউব্রিকের ডেফিনেশন দিতে হবে এবং রিউব্রিকের ডেফিনেশনটা বইতে আছে, তোমরা পড়ে নিও। এটা যেহেতু আমি যেটা জানলাম যে হেডলাইন বা টপিক বা শিরোনাম, বা আমি এটাতে যদি এখন, আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে একটু এক্সপ্লেইন করি। ধরো তুমি রিউব্রিক শব্দটার মানে জানো, রিউব্রিক মানে হচ্ছে হেডলাইন, কিন্তু এটা জানো না যে এটার ডেফিনেশন কি হবে, সরি, কিংবা শুধু ডেফিনেশনটা জানো, এক লাইনে শুধু ডেফিনেশন জানো, কিন্তু এক লাইনে তো তুমি এই হচ্ছে কত 4 মার্ক পাবে না, তখন তুমি কিভাবে লিখবে? তখন এটা তোমরা সবাই করে থাকো, আমিও আমার টেকনিকটা বলি। সেটা হচ্ছে আমরা যখন এরকম হতো তখন আমি যেটা বলতাম, বা আমি এখন যেটা তোমাদের রিকমেন্ড করি, সেটা হচ্ছে রিউব্রিকের কথা যখন শিরোনাম বলেই দিলা যে রিউব্রিক মানে শিরোনাম বা হেডলাইন, এটা বলার পরেই তারপরে আসতে হবে যে হেডলাইনের গুরুত্ব, একটা রাইটিং এর ভেতরে হেডলাইনের গুরুত্ব কতখানি, এটা যদি তখন বলবা তখনই কিন্তু হয়ে গেল। রাইটে ডেফিনেশন এক লাইনে দিয়ে দিলা, এক লাইনে তো 4 মার্ক দিবে না, 4 মার্ক পেতে হলে কি করতে হবে, তখন ওই হেডলাইনের ইম্পর্টেন্সটা তুমি বলে দিলা, বা হেডলাইন্স কিভাবে ওই পুরো রাইটিং এর একটা দৃশ্যপট আমাদের চোখের সামনে নিয়ে চলে আসে সেটা। যেমন আমরা যদি একটা ঘটনা ঘটে, যেমন ধরো যেমন কয়েকদিন আগে কুয়াকাটায় যে কিছু লোক মারা গেল লঞ্চে আগুনে পুড়ে, তো এখানে যদি বলি যে সাপোজ 50 people died in a launch accident, এরকমটা যদি বলি,
তাহলে কিন্তু আমরা একটা ফোরকাস্ট পেয়ে যাচ্ছি যে ভিতরে কি আছে। বাট যদি আমি শুধু এটুকু বলতাম যে 50 পিপল ডাইড, তখন 50 পিপল ডাইড, কিন্তু কিভাবে মারা গেল বা এরকম এই সেই, বা শুধু লিখতাম যে লঞ্চ অ্যাক্সিডেন্ট, তাহলে কিন্তু আর কিন্তু অত ভালো ক্লিয়ার কিন্তু ফোরকাস্ট আমি পাচ্ছি না। সো এই ডেফিনেশনটাকে ওইভাবে লিখতে হবে, আর সেটা হইতে হবে পারসুয়েসিভ, অর্থাৎ ডেফিনেশন পড়ে যেন আমার মনে হয় আছে এটা পড়তে হবে, পড়ার যোগ্য, বা এখানে ইনফরমেশন আছে, এরকম হতে হবে। তো এরকম আরো অনেক কিছু অ্যাড করে এই রিউব্রিক গুলো লিখতে হবে আর কি। তারপরে আচ্ছা, আমি রিউব্রিকটার মিনিংটা এখান থেকে ট্রান্সলেটর থেকে নিলাম, হেডলাইন। এবার এটা সম্পর্কে তোমরা বইতে কি আছে সেই সম্পর্কে তোমরা ইয়ে করবা, ওইভাবে পড়বা। ওকে, এবার আমি তোমাদেরকে ওই যে ইমেজটা দিলাম সেই ইমেজটা সম্পর্কে একটু আলোচনা করি। পোস্ট করেছি তো, কাদের পোস্ট, গ্রুপে পোস্ট করলাম, তোমাদের গ্রুপেই তো। এই যে এখানে যদিও বোর্ড কোশ্চেন 2011 সলিউশন দেওয়া আছে, স্টাইল একই, স্টাইল একই, বা তোমরা তোমাদের বর্তমান বইতেও তোমরা দেখে লিখতে পারো যে স্টাইলে। সেটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার দিয়ে লিখে দিলা হচ্ছে এসে, মানে এই যে এই রাইটিংটা ধরো এসে, একটা এসে রাইটিং বা তোমার একটা রিপোর্ট, যেটা যে ফর্ম হয়, অথবা প্যারাগ্রাফ অথবা রিসার্চ পেপার। ভয়েস অবজেক্টিভ লিখে দিলা, এখানে অবজেক্টিভ হতে পারে, সাবজেক্টিভ হতে পারে। স্টাইল ফর্মাল অথবা ইনফর্মাল হতে পারে, যদি পারপাস থাকে, অডিয়েন্স থাকে, এরকম সব এরকমভাবে চার্ট করে দিয়ে এরপরে নিচে এই চার্টটাকেই বর্ণনা করে একটা লাইন বা 3-4টা লাইন। দ্য ফর্ম অফ দ্য রাইটিং রিলেটেড টু দ্য টপিক, দ্য স্ট্যাটাস অফ উইমেন ইন ইউর সোসাইটি শুড বি অ্যান এসে অর এ রিপোর্ট, এটা বলবা। দ্য স্টাইল হিয়ার মে বি ফর্মাল হ্যাভিং অ্যান অবজেক্টিভ ভয়েস। এই যে এই কথাটাকে এইটুকু লিখলেই মোটামুটি হয়ে যাবে, মানে এগুলোতে অঙ্কের মতো মার্কস আসবে। রিডিং এবং রাইটিংয়ে ফার্স্ট ইয়ারেও তোমরা পেয়েছো অঙ্কের মতো মার্কস, এখানেও অঙ্কের মতো মার্কস। ওকে, এবার তোমাদের কোনো কোশ্চেন থাকলে তোমরা কোশ্চেন করো, আমার এই প্রশ্নটা বোঝানো শেষ। আমরা এবার নেক্সট কোনো প্রশ্ন নিয়ে আবার আলোচনা করব। আর তোমাদের সামনের দিনের হোম টাস্ক হচ্ছে আমি কিছু ইয়ে দিয়ে দিই, এই যে একটু আগে এখানে দেখাচ্ছিলাম, এগুলাই ইম্পর্টেন্ট। এইগুলো নিয়ে তোমরা হচ্ছে এই টপিকগুলো নিয়ে তোমরা ফর্ম, ভয়েস, স্টাইল, অডিয়েন্স, পারপাস এগুলো লিখো, আর একটা টপিক সেন্টেন্স লিখো। সেটা হলো এখানে আরেকটু কয়েকটা অ্যাড করতে হবে তোমাদের জন্য। করোনা ভাইরাস, বুক ফেয়ার, তারপরে কিছু এরকমও কিছু আসবে, হ্যাঁ, প্যাসেজও চলে আসতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এরকম আসতে পারে। তারপরে আসতো ধরো করোনা অ্যান্ড ইকোনমিক্স, গ্লোবাল ইকোনমিক্স, এরকম অনেক কিছু আসতে পারে। আর সেটা আমি কি ভুল বললাম? আচ্ছা, এনআই দিয়ে দিয়েছি। তো এইগুলো, এই কয়েকটার তোমরা এই জিনিসগুলো লিখো, লিখে গ্রুপে পোস্ট করো। গ্রুপে পোস্ট করলে আমি দেখি বা না দেখি, কিন্তু যেটা হচ্ছে তোমাদের পড়াটা হচ্ছে। আর গ্রুপে যদি পোস্ট না করো তাহলে কিন্তু পড়াটা হচ্ছে না। আর যখনই যেটা পড়বা সেটা একবারে ফাইনাল, কারণ সামনে তো আর সময় নাই তোমাদের, আর কয়দিন, আর 29 দিন, তো সময় নেই। তোমরা না, তোমাদের তো ফেব্রুয়ারি 2 তারিখে। আচ্ছা, লিখতে হবে কি কি, এইগুলো থেকে লিখবা হচ্ছে এই এই কয়েকটার আর কি, এই কয়েকটা থেকে লিখবা হচ্ছে এগুলো ধরো
এগুলো নিয়ে যদি তুমি একটা লিখতে চাও, সেই লেখাটা কি হবে, এগুলো টপিক আর কি। এটার ফর্মটা কি হবে, এটার স্টাইল, এটার পারপাস, এটার ভয়েস, এটার অডিয়েন্স, তারপরে লিখবা হচ্ছে আরেকটা কি বললাম, আচ্ছা আরেকটা হচ্ছে টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স এই 5-6টা আইটেম লিখো। এই ওপরের এই কয়েকটা থেকে তোমরা এই কয়েকটা লিখো। আচ্ছা আরেকটা বাদ পড়েছে, সেটা হচ্ছে টোন। টোন এগুলো নিউ সেকেন্ড ইয়ারদেরকে যখন পড়াইছি তখন এটা পড়েছিলাম। এই কয়েকটা। আচ্ছা তোমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে করো, নইলে আমাদের ক্লাস শেষ। আচ্ছা এগুলো তোমাদের বই দেখে পড়তে হবে, বইতে এগুলো আছে। আর আমি যদি এমনি বলে দিই তাহলে ডেসক্রিপটিভ হচ্ছে যে জায়গাগুলোতে কোনো জিনিসের ডেসক্রিপশন দেওয়া হয়। যেমন ধরো আমি যদি ঢাকা সিটি নিয়ে তোমাকে একটা এসে লিখতে বললাম, তখন তুমি ঢাকা সিটি নিয়ে একটা এসে লিখছো, বা ঢাকা সিটির ডেসক্রিপশন দিচ্ছ। ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ এবং ন্যারেটিভ প্যারাগ্রাফ প্রায় একই। এরপরে রয়েছে পার্সুয়েসিভ। পার্সুয়েসিভ প্যারাগ্রাফ হচ্ছে এমন একটা প্যারাগ্রাফ যে প্যারাগ্রাফের তোমার টপিকটাও হবে পার্সুয়েসিভ এবং টপিকটা পড়ার পরে পড়তে ইচ্ছা করবে। আমাদের এই যে প্রচলিত যে হচ্ছে আমরা যে টপিকে লিখি, ট্রাফিক জ্যাম, লোডশেডিং বা এসে টেসে, যেগুলো যেসব টপিকে লিখি এগুলোর বাইরে তো আরো আছে। তো সেক্ষেত্রে ওই ওই টাইটেলগুলো বা ওই ইয়েগুলো হবে হচ্ছে পার্সুয়েসিভ, এবং এর পার্সুয়েসিভের মানে হচ্ছে তোমাকে অনুসরণ করা, তোমার লেখাটা পড়ে যাতে করে তোমার ডেসক্রিপশনটাও সে পড়তে আসে, এরকম করে লেখা। এবং ডেসক্রিপশনেও প্রথমে টপিক সেন্টেন্স পড়লো, পড়ে আবার নিচে পড়তে যাচ্ছে, এরকম লেখা। তো এটা ভালো, আমি জাস্ট এক কথায় বলে যাচ্ছি, এগুলো ভালো ডেসক্রিপশন তোমরা ইয়েতে পাবে। হচ্ছে কি বলে, আমি তারপরে এটার উপরে তো ক্লাস নিবই, আমি এগুলোর উপরে ক্লাস নিব। তো সাবজেক্ট, পারপাস, অডিয়েন্স, ডিটারমাইন, ফর্ম, স্টাইল, অথর্স। এতক্ষণ কি পড়ালাম আমি? না এটা কবেকার? আজকেরই তো। বৃষ্টি, আমি এতক্ষণ কি পড়ালাম? আলাদা কেন? আচ্ছা আমি সামনের দিন তোমাদেরকে লেটেস্ট আরেকটা প্রশ্ন থেকে পড়াবো, এই একই জিনিসগুলো লেটেস্ট একটা ইয়ে থেকে পড়াবো। এক্সাক্ট একেবারে মনে নাই আমার এগুলো, এক্সপোজিটরির এক্সাক্ট মনে নাই। তবে এটা আমরা যেদিন পড়াবো সেদিন আমরা পড়বো। রাইটিং এর প্রশ্নগুলো নিয়ে আমি একটা দুইটা ক্লাস নিব, তো এরকম জাস্ট যেগুলো হোয়াট ইজ এর অ্যান্সার যেগুলো আছে। ইভেন আজকে আমরা যদি খেয়াল করি তাহলে কোথায় ডান দিক, ডান দিকের গুলো, তার মানে আমাদের মেইন কোশ্চেনে যেতে হবে।
মেইন কোশ্চেনটা যে কোথায় আছে, এটা তো এখানে। আচ্ছা, এইখানে তাই তো। ওই রিউব্রিক এটা গেল। স্যার ডান দিক বলতে বোঝাচ্ছে যে আপনার ওখানে যে ইয়ে ছিল স্ল্যাক শো ছিল হ্যাঁ। ওটা ডান দিকে ও এটা আচ্ছা ডান দিকে কথা বলছি স্যার। আচ্ছা। এই ডান দিকের এইগুলো? স্যার আমাদের পড়ালেন এই এগুলো তাই বললাম স্যার, আচ্ছা 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 যে হোম টাস্ক দিয়েছি। আচ্ছা আচ্ছা। স্যার আমাদের এই ওয়ার্ড আপনি ইয়াটা এই গ্রুপে শেয়ার করে দেন, আমাদের ভালো হবে। এটাতে তো বুঝবা না, যেমন এখানে পলিটিশিয়ান বলছে, পলিটিশিয়ানদের কি বলেছি? আচ্ছা ঠিক আছে, তারপর আমি শেয়ার দিচ্ছি। স্যার এই যে ফর্মটা আমাদের লিখতে সুবিধা হবে, মানে হুম হুম নিয়মটা হুম, বুঝতে রুলসটা। পেরেছি বুঝতে পেরেছি। ফর্ম, ভয়েস, স্টাইল, অডিয়েন্স। অডিয়েন্স আরো অনেকেই হতে পারে, পলিটিশিয়ান হতে পারে, স্টুডেন্টস হতে পারে, তারপরে ওই যে আমি যেটা বলছিলাম ইমিগ্রেন্ট স্টুডেন্ট, স্টুডেন্টস হতে পারে, তারপরে আরো অনেকেই। টোন, আর এইটা হচ্ছে তোমাদের হোম টাস্ক। এটা একটা বুক ফেয়ারে জাস্ট আমরা ইয়ে করলাম, টপিক সেন্টেন্স লিখলাম। বাস। আচ্ছা, এগুলো খুব সহজ, এগুলো টেনশন করার কিছু নাই, টেনশন করলে পিছিয়ে পড়বা। এগুলো খুবই সহজ, শুধু পড়ো তাহলেই হয়ে যাবে। ওকে, আর কারো কিছু বলার আছে? বলার না থাকলে রেখে দিই। নেক্সটে আবার, ও শনিবার থেকে তো তোমাদের প্রতিদিন হবে। রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টায়, আর শনি সোম বুধ রাত 10টায়। একটু রাত হবে কিন্তু তারপরেও, যদিও শনি সোম বুধে তো যদি আমি হোম টাস্ক দিব, মানে হোম টাস্ক গুলো নিব এবং সেগুলোতে ভুলভ্রান্তি বা যা কিছু আছে ডেকোরেশনে সেগুলো আমি দেখাই দেব। পড়ো, 7-8 ঘন্টা করে পড়ো, সমস্যা কি? আমরা যেমন 9টা 5টা অফিস করে আসি, 8 ঘন্টা, তুমি 8 ঘন্টা পড়ো। 8 ঘন্টা হতে পারে, বা আরো 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 বেশি পড়তে পারলে আরো ভালো, কারণ হিস্ট্রি আছে এখানে। সকালে রুটিন করো, সকালে ফজর নামাজ পড়ে 3-4 ঘন্টা পড়ো। এরপরে দুপুরে হচ্ছে খাওয়ার পরে আবার 3-4 ঘন্টা পড়ো। রাত্রে 3-4 ঘন্টা পড়ো, সমস্যা কি? 12 ঘন্টা পড়লা। যত পড়বে তত শিখবে। আচ্ছা, এটা গট বাঁধা কথা, যত পড়বে তত শিখবে। আহ, পড়ো, হ্যাঁ, যত বেশি যত করে মানে পারা যায় তত করে পড়ো। ও আচ্ছা, তাহলে তো আলাদা কথা।
যেমন আমাকে ডাক্তার ওষুধ দেয় এবং সাথে ঘুমের ওষুধ দেয়। আমাকে বলেছে যে ঘুমের ওষুধ খেয়েছেন পরের বার যখন যাই, হ্যাঁ খেয়েছি। তো ঘুমের ওষুধ তো আমি কোনোদিনই খাই না। ঘুমের ওষুধ খাইলে আমি 2 দিন খেয়েছিলাম, 2 দিন খেয়ে আমার অবস্থা খারাপ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই। নেক্সট ক্লাস হচ্ছে শনিবার রাত 10টায়। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।